পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 11। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে বলে, তোমার জুতো ঠিক আছে? সন্ধ্যা হাসি আটকে মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ বলে, গাড়িতে গিয়ে বসো, যাও। সন্ধ্যা মাথা নিচু করে শোরুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিল মিটিয়ে অরুণের কাঁধে হাত রেখে শোরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, তোর গার্লফ্রেন্ডদের কি অবস্থা? অরুণ অসহায় মুখ করে বলে, সব ভেগে গিয়েছে। কিভাবে যে কি হলো কিছুই বুঝলাম না ইয়ার। সবাই একসাথে আমার সাথে দেখা করতে চলে এসেছিল, এরপর নিজেরাই চুলোচুলি করছিল। আমি ভেগে এসেছি, খুব বোরিং টাইম যাচ্ছে আমার। আকাশ মনে মনে হাসলো। পিছনে কাঠি তো সেই নেড়েছিল। বাইরে বেরিয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। শোরুমের ভেতরে যাওয়ার সময় চোখে পড়েছিল। কাঙ্ক্ষিত মানুষদের দেখতে পেয়ে অরুণকে নিয়ে সেদিকে যেতে যেতে সিরিয়াস কণ্ঠে বলে, তোকে কয়েকটা গার্লফ্রেন্ড খুঁজে দিচ্ছি, টাকা খরচ করতে হবে বেশি, এটাই পারবি না? অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। এই আকাশ এত ভালো হলো কবে থেকে? ভাবনা রেখে বলে, সত্যি বলছিস? আকাশ স্বাভাবিক গলায় বলে, অফকোর্স। বলতে বলতে কয়েকজনের সামনে গিয়ে দাঁড়ায়। অরুণ ভুরু কুচকে চেয়ে আছে। আকাশ তাদের সামনে দাঁড়ানো চারটে হিজড়ার উদ্দেশ্যে বলে, আমার বন্ধু আপনাদের গার্লফ্রেন্ড বানাতে চায়। আপনাদের সবাইকে ওর পছন্দ হয়েছে। আকাশের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। এই বেয়াদবের পেটে তাহলে এই ছিল। সামনে দাঁড়ানো হিজড়াগুলো অরুণের দিকে তাকালে দেখলো বিদেশি ছেলে। তারা আকাশের তারা পাওয়ার মতো রিয়াকশন দেয়। সবাই একসাথে তালি দিতে দিতে বলে, তাই বাবু? অরুণ চোখ মুখ কুচকে বলে, ছি, কি জঘন্য লাগছে বাবু শব্দটা। আকাশ অরুণের কাঁধ থেকে হাত নামিয়ে গম্ভীর গলায় বলে, বিদেশি ছেলে, কোটি টাকার মালিক, আপনাদের সব ডিমান্ড ও পূরণ করবে। আকাশের কথা শুনে অরুণ কটমট দৃষ্টিতে তাকায়। উল্টো ঘুরে যেতে নিলে হিজড়াগুলো এসে অরুণকে টেনে ধরে। অরুণ কাঁদো কারো মধ্য মুখ করে বলে, এই আমাকে ছাড়, ছাড় বলছি। হিজড়াগুলো অরুণকে টেনে তাদের মাঝে নিয়ে যায়। অরুণ অসহায় কণ্ঠে বলে, শালা আকাশ বাচ্চা, আমার ইজ্জত নিয়ে নেবে এরা। আকাশ মনে মনে হেসে উপর থেকে স্বাভাবিক গলায় বলে, আরে না, ওরা ভালো, তুই শুধু টাকা ফালাবি, আমি গেলাম, বাই। কথাটা বলে উল্টো করে তার গাড়ির দিকে এগিয়ে যায় আকাশ। ওদিকে হিজড়া চারজন অরুণকে মাঝ বরাবর দাঁড় করিয়ে গোল হয়ে নাচতে শুরু করেছে। একটু পর তাদের কাপড় পুরো উঁচু করে তুলেছে। অরুণ চোখ বড় বড় করে দু হাতে চোখ ঢেকে চেঁচিয়ে বলে, ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও, আমার চোখ নষ্ট হয়ে গেল রে। আকাশ তার গাড়ির পাশে দাঁড়িয়ে একবার পিছু ফিরলে হিজড়াদের এমন কাপড় তুলে ফেলা দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ বলেই এক প্রকার দৌড়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ সিটে বসে মাথা এলিয়ে মুখ চেপে হাসতে। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে আছে। এই লোক হাসতে জানে তার মানে? হঠাৎ আকাশের সন্ধ্যার কথা মনে পড়লে নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকায়। সন্ধ্যার দৃষ্টি দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে, গলা ছেড়ে বলে, আমাকে তোমার ড্রাইভার বানানোর শখ জেগেছে? সন্ধ্যা বোকা চোখে তাকায়। অরুণকে দেখে সে পিছনে বসেছে, ওই লোকটার কথায়। আকাশ সন্ধ্যাকে এখনো বসে থাকতে দেখে বিরক্ত হয়ে বলে, তাড়াতাড়ি সামনে আসো, নয়তো নেমে যাও গাড়ি থেকে। সন্ধ্যা থমথমে মুখে নামে গাড়ি থেকে। আকাশ গাড়ির দরজা খুলে এক পা ভেতরে রেখে আরেক পা বাইরে রেখে হাত গাড়ির ছাদে রেখে পিছনে তাকায়। মূলত অরুণের অবস্থা দেখতে চাইছে সে। সন্ধ্যা গাড়ির অপর পাশে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে বসতে গিয়েও আকাশের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালে তার চোখে মুখে বিস্ময় ভর করে। কতগুলো হিজড়া অরুণকে ঘিরে আছে আর গোল হয়ে কিভাবে কাপড় উঁচু করছে। সন্ধ্যা চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ সন্ধ্যাকে ওইদিকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত গাড়ির ভেতর বসে সন্ধ্যার হাত টেনে ঠাস করে সন্ধ্যাকে সিটে বসিয়ে দেয়। রেগে বলে, তুমি তো আসলেই বেয়াদব। ওরা থার্ড জেন্ডার বলে কি ওদের লজ্জা নেই? তুমি তো ওদের সব ইজ্জত মেরে দিলে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। অরুণের কথা মনে পড়লে ইশারায় বোঝায়, আপনার বন্ধু বিপদে পড়েছে, তাকে বাঁচান। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা ঠাস করে লাগায়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে বিরক্ত কণ্ঠে বলে, বেশি দরদি হলে তোমাকে ওদের হাতে তুলে দিয়ে আসবো, ইডিয়েট। এরপর তোমার কাছে টাকা না পেয়ে জামা কাপড় খুলে নিতে পারে। অরুণকে বাঁচাতে যেতে চাও? সন্ধ্যা কপালে ভাঁজ ফেলে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায়। এরপর গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, মনে হচ্ছে তুমি ওদের জামা কাপড় দিতে চাইছো। ওকে ফাইন, উইদাউট ড্রেসে মেয়েদের খারাপ লাগে না। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। কি পরিমাণ বেয়াদব হলে এসব কথা বলে দেখো, কি বজ্জাত লোক। আকাশ সন্ধ্যার দিকে দৃষ্টি রেখে বলে, আবার বেয়াদবি? কথাটা বলে হঠাৎই গাড়ি ঘুরিয়ে নেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়।
অবাক হয় এই লোক সত্যি সত্যি তাকে ওদের কাছে রেখে আসবে নাকি। মিটি ঢোক গিলল, কিন্তু না। আকাশ অন্য একটি পথ দিয়ে এসেছে দেখে সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আকাশ একটু হাসলো। আকাশ মেইন গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলে অনিকা দরজা খুলে দেয়। আকাশ ভুরু কুঁচকে বলে, তুই এখানে কি করছিস? অনিকা একবার সন্ধ্যার দিকে তাকায় আর একবার আকাশের দিকে, এরপর হেসে বলে, লং ড্রাইভ কেমন হলো? আকাশে বিরক্ত কণ্ঠে অনিকাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যায়। অনিকা সন্ধ্যাকে গালে হাত দিয়ে হেসে বলে, কেমন আছো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায়, ভালো। অনিকা সন্ধ্যাকে টেনে ভেতরে নিয়ে যায়। আসমানি নাওয়ানের উদ্দেশ্যে বলে, আন্টি আজকে সবাই চলো না। মানুষ বিয়ের কতদিন আগে যায়, তোমাদের আগের দিন যেতে বলছে তাও যাচ্ছ না। আসমানি নাওয়ান মৃদু হেসে বলে, কালকে সকাল সকাল যাবো মা, তুমি খাইয়া যাইও। অনিকা মন খারাপ করে মাথা নেড়ে সম্মতি দেয়। আসমানি নাওয়ান রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। অনিকা সন্ধ্যার হাত ধরে বলে, এসো সন্ধ্যা, তোমাকে সাজানো শেখাই। কালকে কিন্তু অনেক সেজে যাবে, বুঝেছো? সন্ধ্যা বিব্রত বোধ করল। অনিকা আকাশের দিকে তাকিয়ে বলে, এই আকাশ, আমাকে বাড়িতে রেখে আসিস। আকাশ দোতলা থেকে একবার নিচে তাকিয়ে বলে, কেন, তোর পা নেই? অনিকা হেসে বলে, না, তোর কোলে উঠে যাব। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, তোমার স্বামীর কোলে অনেক আরাম, বুঝলে? সন্ধ্যা অস্বস্তিতে পড়ে যায়। আকাশ রেকর্ডার চালু করে, যেখানে অনিকার বলা মাত্র রেকর্ড অনবরত বাজছে। আকাশ রেকর্ডটি অনিকার স্বামীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অনিকার দিকে চেয়ে বাঁকা হেসে ভয়েসে বলে, রাব্বি, ভয়েসটি খুব ইম্পর্টেন্ট, দ্রুত শোনো। অনিকা চোখ বড় বড় করে তাকায়, মাথায় হাত দিয়ে বলে, আরে আরে, আমার সংসারে আগুন লাগাস কেন? তোর বউ তোকে উঠতে বসতে লাথি দিবে, দেখিস। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় অনিকার দিকে। আকাশ একবার সন্ধ্যার দিকে তাকালো, তারপর ঘরে চলে যায়। অনিকা অসহায় কণ্ঠে বলে, এই ভয় শুনে রাব্বি আমাকে থাপড়াবে। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, তুমি এত ভদ্র কেন সন্ধ্যা? আমি তোমাকে ট্রেনিং দিব, সত্যি সত্যি লাথি দিবা একে। অনিকার কথা বলার ধরনে সন্ধ্যা হেসে ফেলে। প্রায় ঘন্টা খানেক পর খাওয়া দাওয়া শেষে আকাশ অনিকাকে রেখে আসার জন্য বাইরে বেরিয়ে আসে। অনিকা পিছু পিছু আসছে। আকাশ তার গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে দেখলো অরুণের ফর্সা মুখ লাল হয়ে আছে। অনিকা অরুণের বেহাল অবস্থা দেখে এগিয়ে গিয়ে অরুণের বাহুতে হাত দিয়ে বলে, কি রে, তোর এই অবস্থা হলো কি করে? আকাশ অরুণের দিকে চেয়ে বলে, ওকে স্পেশাল ক্লাস করতে দিয়ে এসেছিলাম। এরপর ভুরু নাচিয়ে বলে, কেমন লাগলো অরুণ? অরুণ এগিয়ে এসে আকাশের গালে ঠাস করে থাপ্পড় মেরে রেগে বলে, তুই বন্ধু না শত্রু? আকাশ সাথে সাথে অরুণের এই গালে দুটো থাপ্পড় দিয়ে দাঁত কিরমির করে বলে, তোর ক্লাস কম হয়ে গেল নাকি? মারছিস কেন? অনিকা অরুণকে টেনে পিছিয়ে এনে বলে, আরে কি হয়েছে তোদের? অরুণ ছ্যাদ করে ওঠে। অনিকার হাত ঝাড়া মেরে বলে, তুই এমন চিপকাস কেন? সর সর। অনিকা আহত হয়ে বলে, বাতাস বাবুর বাতাস লাগলো নাকি তোর? আকাশ অরুণের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, লেগেছে। অরুণ অসহায় কণ্ঠে বলে, এই শালা আমাকে একদল হিজড়ার মধ্যে ছেড়ে এসেছে, সব নিয়ে নিয়েছে, আমার ফোনটা পর্যন্ত নিয়ে নিয়েছে, শার্ট প্যান্ট খুলে নিচ্ছিল, বহু কষ্টে পালিয়ে এলাম, 1 টাকা নেই, হেঁটে হেঁটে এসেছি, ইস, জীবনটা শেষ। অরুণের কথা শুনে অনিকা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ তার গাড়ির ডিকিতে উঠে বসে, ডান পা গাড়ির উপর তুলে ডান হাত পায়ের উপর রেখে বলে, নাম্বার নিয়ে আসা লাগতো ওদের, তোদের শার্ট প্যান্ট খুলে না নিয়ে ছেড়ে দিল, এটা তো স্পেশাল ক্লাস হলোই না। অরুণ ধূপধাপ পা ফেলে বাড়ির দিকে যেতে যেতে বলে, কালকেই বিদেশ চলে যাব আমি, এরকম শত্রুর বাড়ি থাকার কোনো ইচ্ছে নেই আমার। অনিকা বহু কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল। অরুণ যেতেই হো হো করে হেসে দেয়। হাসতে হাসতে রাস্তায় বসে পড়েছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, তাই বলে হিজড়াদের কাছে ছেড়ে দিলি? আল্লাহ। অরুণ এগিয়ে এসে চেঁচিয়ে বলে, তুইও মজা নিচ্ছিস? অরুণের কণ্ঠ পেয়ে অনিকা থতমত খেয়ে তাকায়। হাসি আটকাতে চাইল, কিন্তু পারল না। হাসতে হাসতেই বলে, দোস্ত, আজকেই লাস্ট হাসছি, আর হাসবো না। অরুণ চেঁচিয়ে বলে, তোদের মতো হারামিদের দেশে আছে, সেই দেশে আর একদিন নেই আমি। আকাশ পকেট থেকে ফোন বের করে বলে, টিকিট বুক কর, ফোন তো গার্লফ্রেন্ডদের দিয়ে এলি। অনিকা হাসতে হাসতে বলে, এই আকাশ থাম, করুণ বাবু তুই কাঁদিস না, তোর জন্য আমি একটা বউয়ের ব্যবস্থা করব, গার্লফ্রেন্ডের জন্য আর ভিখারি হয়ে ঘোরা লাগবে না। অরুণ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, কালকে বিয়েতে একটা মেয়ে পটিয়ে দিস, তাহলে থেকে যাব। অরুণের কথা অনিকা আরেক দফা হাসলো। সৌম্য উদম শরীরে রাস্তার ধারে বসে আছে, পরনে একটি সাদা লুঙ্গি। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। আমাবস্যার রাত। সৌম্যর দৃষ্টি দূর অজানায়। মিট মিট বাতাস এসে গাছ ছুঁয়ে দেয়।
সৌম্য অনুভব করলো তার ঠান্ডা লাগছে। সৌম্য বুঝলো তার গায়ে জ্বর, কিন্তু সে উঠল না এখান থেকে। সারাদিন রোদের মাঝে দাঁড়িয়ে থাকায় হয়তো তাপমাত্রা বেড়েছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে, বা হাত মাটিতে ঠেকানো। ভার্সিটির একদিনের স্মৃতি চোখে ভাসলো। ইরা দৌড়ে এসে সৌম্যর 2 হাত ধরে বলে, দোস্ত, কাচ্চি বিরিয়ানি খেতে যাব, আয়। সৌম্য চোখ ছোট ছোট করে বলে, কেন? ইরা হেসে বলে, বিয়ে ভেঙেছে সেই খুশিতে। সৌম্য রেগে বলে, তোর সমস্যা কি? আন্টি আমাকে গতকাল অনেক বুঝিয়েছে, তোকে যেন বোঝাই। তার ফলাফল বিয়ে ভেঙে আমাকে কাচ্চি খাওয়াতে এসেছিস? তুই খা যা। তুই বিয়ে ভাঙিস, আমি আন্টির কাছে কালার হয়ে বসে থাকি। এরা মন খারাপ করে বলে, আরে আম্মুর কথা পাত্তা দিস না, আমি আর একটু বড় হইনি, তারপর বিয়ে করব। সেই বড় কবে হবি? তোর বয়স 23 পেরিয়েছি। এরা ইরা সৌম্যর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আমার বিয়ে নিয়ে এত না ভেবে তুই তাড়াতাড়ি চাকরির পড়া শুরু কর। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, বনুর অনেক জ্বর এসেছে। এরা মন খারাপ করে বলে, গ্রামে যাবি? খেয়ে যা। সৌম্য মলিন স্বরে বলে, বনুকে অসুস্থ রেখে খেতে পারবো না। ইরা চট করে বলে, তাহলে তোদের 2 ভাই বোনের জন্য প্যাক করে দিই, আয়। সৌম্য ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে বলে, তুই খেয়ে বাড়ি যা, আমি গ্রামে যাচ্ছি। ইরা দৌড়ে সৌম্যর সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে, এমন করিস না, আর কিছু চাইবো না, এই একটা উপহার হিসেবে নে প্লিজ। সৌম্যকে চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখি ইরা 2 হাতে সৌম্যর 2 গাল এদিক ওদিক নাড়িয়ে বলে, না করলে কান্না আসে আমার, প্লিজ সৌম্য নিয়ে নে। কথাটা বলে ইরা ভ্রু কুঁচকে নেয়। ডান হাতের উল্টো পিঠে সৌম্যর কপাল চেক করে বলে, তোরও তো জ্বর এসেছে। সৌম্য ইরার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার জ্বর গায়ে লাগে না। ইরা চট করে বলে, কিন্তু আমার লাগে। কথাটা বলে ইরা থতমত খায়। সৌম্য ইরাকে সরিয়ে দিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, বাড়ি যা। ইরা ঢোক গিলল। দ্রুত সৌম্যর হাত টেনে বলে, সৌম্য। সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, ইরা, আমি তুই দুজনেই অনেক বড়, তুই যখন তখন এইভাবে এসে আমাকে ধরবি না, হাত ছাড়। ইরা সৌম্যর হাত ছেড়ে বিড়বিড় করে, সময় হলে সারাদিন ধরে বসে থাকবো। সৌম্য কাচ্চি নিজের জন্য আর তার বোনের জন্য প্যাক করে নিয়েছিল, সাথে ইরার পাশে বসে ইরার খাওয়া দেখছিল। বিল সেই দিয়েছিল। ইরা শত শত ইমোশনাল কথা বলেও সৌম্যকে মানাতে পারেনি। তবে এক পাতা ওষুধ ইরা সৌম্যর হাতে দিয়ে অনুরোধ করে বলেছিল, এটা ফিরিয়ে দিস না প্লিজ, এবার তুই না মানলে এই ভরা রাস্তায় তো পা ধরবো বলে দিলাম। সৌম্য মৃদু হেসে ওষুধের পাতা নিয়ে পকেটে রেখেছিল। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার কথা মনে পড়ল। সন্ধ্যা থাকলে তাকে মায়ের মতো শাসন করত। একটু কিছু করলে সন্ধ্যা চোখ পাকিয়ে তাকাতো। সৌম্য হেসে আবারও শুয়ে পড়তো। সৌম্যর আজও জ্বর এসেছে, কিন্তু ইরা তার খোঁজ নেয়নি আর। কার উপর অভিযোগ করবে সে, যার ভাগ্যে দুঃখ ছাড়া কিছুই লেখা নেই? সৌম্যর 2 চোখ লাল, সাথে জ্বালা করছে। সৃজা সৌম্যর পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সৌম্য কেমন স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে ধীরে ধীরে সৌম্যর পাশে বসে মিনমিন করে বলে, ভাইয়া, রাতের খাবার খাবেন না? সৌম্য যেভাবে ছিল সেভাবেই উত্তর দেয়, না। কেন? সৌম্য কিছু বলল না। সৃজা মৃদু স্বরে বলে, আপনি কি ইরাবতীর কথা ভাবছেন? সৌম্য বিরক্ত কণ্ঠ বলে, সবার জন্য ওর নাম ইরা। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে বাড়ির দিকে যায়। সৃজা সৌম্যর পিছু পিছু দৌড়ায়। বেচারি ভয় পেয়েছে, কত সাহস সঞ্চয় করে এখানে এসেছে, আর লোকটা তাকে রেখেই চলে যাচ্ছে। সকাল 9টার পর ইরা সৌম্যর ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে গত 1 ঘন্টা যাবৎ। হঠাৎ পরিচিত কাউকে চোখে পড়লে ইরা এগিয়ে গিয়ে ঢাকে, ভাইয়া। মেয়ে কণ্ঠে রিহান পিছু ফিরে তাকায়, একটু ভেবে বলে, আপনি ইরা? জি ভাইয়া। সৌম্য কোথায় জানেন? রিহান মৃদুস্বরে বলে, জানি না। ইরা খুব ভালোই বুঝলো রিহান তাকে মিথ্যা বলছে। রিহান সৌম্যর সাথে এক ম্যাচে থাকে। ইরা দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্যর রুমের চাবিটা একটু দিন। রিহান ভ্রু কুঁচকে বলে, কেন? ইরা হাত জোর করে বলে, প্লিজ ভাইয়া দিন, আমার দরকার আছে। রিহান দিতে রাজি হয় না। ইরা বেশ অনেকক্ষণ জোরাজুরি করে রিহানের থেকে চাবিটা নেয়। এরপর সে সৌম্যর ঘরে যায়। সৌম্যর ঘরে তেমন কিছু নেই। একটি চৌকি পাতা, সাথে একটি আলনা যেখানে কাপড় রাখা হয়, আর একটি ছোট্ট কাঠের টেবিল। ঘরে এক কোণে কিছু হাঁড়ি পাতিল রাখা। এরা সৌম্য টেবিলের সামনে গিয়ে বসে। অনেকটা সময় চুপচাপ বসে থাকে সেখানে। একটু ছোট্ট ডায়েরি পায়। ডায়েরিটি উল্টে পাল্টে দেখে। এরপর ডায়েরিটি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে রুমে তালা দেয়। রিহান ইরার পিছনে দাঁড়িয়ে বলে, চাবি দিন। ইরা রিহানের পাশ কেটে যেতে যেতে বলে, সৌম্যকে আমার থেকে চাবি নিয়ে আসতে বলবেন। রিহান রেগে বলে, আপনি চাবি দিন আপু, সৌম্য আমার উপর রাগ করবে। ইরা রিহানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে,
আপনি সৌম্যর বন্ধু, একটু রাগ না হয় সহ্যই করলেন। রিহা বিরক্ত কণ্ঠে বলে, আপনি চাবি দিন। ইরা শুনল না। রিহান হঠাৎই বলে, আপনার মতো মেয়েকে সৌম্য পছন্দ করে না। রিহানের কথায় ইরার পা থেমে যায়। উল্টো ঘুরে অবাক হয়ে বলে, মানে? রিহান ইরার পোশাকের দিকে একবার চোখ বোলায়, এরপর বলে, এসব পোশাক সৌম্য পছন্দ করে না। ইরা নিজের দিকে তাকালো। তার পরনে একটি জিন্স প্যান্ট, উপরে টপ, গলায় একটি স্কার্ফ ঝোলানো। তারপর রিহানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, সৌম্য এসব ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি তো। রিহান তার রুমে যেতে যেতে বলে, কারণ আপনি সৌম্যর নন। কথাটা শুনে ইরার চোখ জোড়া ভরে ওঠে। বাক্যটি ছোট, অথচ ইরার হৃদয়ে আঘাত হানল তীব্রভাবে। বিড়বিড় করে বলল, সৌম্য? শিমু সন্ধ্যাকে পার্পেল কালার জর্জেটের একটি খুব সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে ম্যাচিং করে হিজাব পরিয়েছে। গতকাল রাতে সে অনিকার বোনের বিয়ের জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিল। সন্ধ্যার জন্য অনেক কিছু নিয়েছে। সন্ধ্যাকে সাজিয়ে দিতে নিলে বেচারি শিমুকে আটকে দেয়। শিমু তবুও জোর করে হালকা একটু সাজিয়ে দিয়েছে। অনিকাদের বাড়িতে আসতে আসতে প্রায় 11টা বেজে যায়। আকাশ অফিসের কাজে আটকে গিয়েছে, দুপুরের আগে চলে আসবে। আসমানি নাওয়ান সন্ধ্যার হাত ধরে ভেতরে যায়। বিয়ে বাড়িতে এত মানুষের মাঝে সন্ধ্যার অস্বস্তি হয়। মেয়েটি এসব পরিবেশে অভ্যস্ত নয়। আশপাশটা অবাক হয়ে দেখছে। এত জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ি এটাই তার প্রথম দেখা। শিমু সন্ধ্যাকে টেনে অনিকার বোনের ঘরের দিকে যায়। সন্ধ্যা চুপচাপ শিমুর সাথে পা মেলায়। অনিকার ছোট বোন অনামিকা, বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। মেয়েটিকে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে বেডের মাঝখানে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটিকে পুরা পুতুল লাগছে। সৌম্য একটি কথা কানে বাজলো, বনু, তোকে পুতুল সাজিয়ে এক রাজপুত্রের হাতে তুলে দিব, দেখিস। কথাটা ভেবে সন্ধ্যা মৃদু হাসলো। শিমু ফিসফিসিয়ে বলে, আকাশ ভাইয়া, বিয়েতে আমি এইভাবেই সাজতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বিয়ে হলো বুঝতেই পারলাম না। শিমুর কথাটা শুনে সন্ধ্যার মুখ মলিন হয়। অনামিকা উসখুস করছে। সবার মাঝে থেকে উঠে আসলো। এরপর সবাইকে এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আশেপাশে একটি ফাঁকা জায়গা পেয়ে সেদিকে এগিয়ে যায়। তার কেন যেন দম বন্ধ লাগছে। অনামিকার থেকে কিছুটা দূরত্বে অরুণ দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। হঠাৎ অনামিকার দিকে নজর পড়লে অরুণের নজর আটকে যায়। অনামিকা ডান পাশ থেকে দেখে যাচ্ছে। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। অনিকা অরুণের হাত ধরে টেনে তার ঘরে নিয়ে যায়। অরুণের মাথা নিচু। অনিকা তার ঘরে অরুণকে নিয়ে ঠাস করে দরজা ভিড়িয়ে দেয়। এরপর রাগে চিৎকার করে বলে, এই জানোয়ার, তুই কি মানুষ? কি করে পারলে তুই এমনটা করতে বল? বলতে বলতে অরুণের গালে সপাটে এক থাপ্পড় মেরে দেয় আনিকা। সন্ধ্যার খারাপ লাগছিল, তাই আনিকা সন্ধ্যাকে তার ঘরে বিশ্রাম নিতে রেখে গিয়েছিল। সন্ধ্যা বেলকনিতে দাঁড়িয়েছিল। চিৎকার শুনে বেলকনির দরজায় এসে দাঁড়ায়। অরুণকে থাপ্পড় মারতে দেখে অবাক হয়ে তাকায়। আকাশ আনিকাদের বাড়ি মাত্র এসেছে অফিস থেকে। আনিকার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ এমন চিৎকার কানে আসতেই দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে অরুণকে থাপ্পড় মারার দৃষ্টি চোখে পড়ে তার। দ্রুত ঘরের ভেতরে গিয়ে বলে, আনিকা, কি হয়েছে? অরুণকে মারলি কেন? আনিকা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশের দিকে চেয়ে বলে, এই জানোয়ারের সাথে আমরা বন্ধুত্ব করছিলাম আকাশ, ও মানুষ নয়। আকাশ অরুণের দিকে তাকালে দেখলো অরুণের মাথা নিচু। অনিকা তার হাতের ফোন বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ বিনা বাক্যে অনিকার হাত থেকে ফোন নিয়ে নিচ দিকে স্ক্রল করতে থাকে। 2 মিনিট পেরিয়ে যেতেই আকাশ দৃষ্টি সরিয়ে নেয় স্ক্রিন থেকে। হাতের ফোন বেডের উপর ছুঁড়ে মেরে এদিক ওদিক হাঁটলো কয়েক পা। রাগ কন্ট্রোল করার উপায়। বা হাত কোমরে রেখে ডান হাতে গাল চুলকে একটু হেসে বলে, মারাত্মক লাগছে, কি করব এখন? কয়েক সেকেন্ডের মাথায় হঠাৎই অরুণের উপর বাঘের ন্যায় হামলে পড়ে আকাশ। সমানে অরুণের নাক বরাবর ঘুষি মারতে মারতে চিৎকার করে বলে, একে আজ এখানেই কোরবানি করব আমি। অনিকা, যা দা নিয়ে আয়। অনিকা, সন্ধ্যা দুজনেই ভয় পেয়ে যায়। অনিকা আকাশকে টেনে কান্না মাখা গলায় বলে, আকাশ ছাড়, ও মরে যাবে। আকাশ যেন নিজের মাঝে নেই। অরুণের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, কিন্তু অপরাধীর ন্যায় চুপচাপ মার খাচ্ছে। অনিকা আকাশকে ঠেলছে, কিন্তু পারছে না। সে বুঝলো সে পারবে না। রাব্বিকে ডাকার জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা অরুণের দিকে ভীত চোখে চেয়ে আছে। দ্রুত পায়ে এগিয়ে এসে আকাশকে টেনে সরাতে চায়। আকাশ বাধা পেয়ে আগে সন্ধ্যাকে গায়ের জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা ছিটকে কয়েক হাত দূরে যেয়ে পড়ে। দেয়ালের সাথে একটি গ্লাস খাড়া করে রাখা ছিল, যেটায় সন্ধ্যার হাত লেগে ঠাস করে এসে তার পায়ের উপর পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। সন্ধ্যার ডান পা পুরো রক্তাক্ত হয়ে যায়।
এত জোরে শব্দ পেয়ে আকাশ দ্রুত বাম দিকে ফিরে তাকালে সন্ধ্যাকে দেখে অবাক হয়। সন্ধ্যার পায়ের অবস্থা দেখে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। অরুণকে ছেড়ে আকাশ দৌড়ে সন্ধ্যার কাছে বসে পড়ে। সন্ধ্যার পা টেনে নিয়ে উল্টে পাল্টে দেখে আর হাঁপানো কণ্ঠে বলে, সরি সরি, আমি তোমাকে দেখিনি, সরি। সন্ধ্যা ভেজে চোখে আকাশের দিকে তাকায়। আকাশের দু হাত রক্ত দ্বারা মাখামাখি।